ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে অ্যাডভান্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস কেইশন ফাউন্ডেশন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এর আগে আপনাদের সঙ্গে আমি অ্যাডভান্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য অনেক লেকচারগুলো নিয়ে আলোচনা করেছি। যারা ওই লেকচারগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ওই লেকচারগুলো দেখে নেবেন। তাহলে চলুন শুরু করে আমাদের আজকের লেকচারটি। প্রথমে আমরা কেইশন ফাউন্ডেশন বলতে বেসিক্যালি কী বোঝায় সেটি আমরা বুঝব। দেখুন, এখানে কেইশন ফাউন্ডেশনের একটি সংজ্ঞা লেখার চেষ্টা করছি আমি। সংজ্ঞাটির মেন কথাটি হলো, সংজ্ঞাটি দ্বারা বেসিক্যালি এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো কেইশন ফাউন্ডেশন এক ধরনের পায়ার ফাউন্ডেশন। এর আগে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফাউন্ডেশন নাম জানেন, শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন। তো এটা এক ধরনের পায়ার ফাউন্ডেশন যেটা বেসিক্যালি আপনার গ্রাউন্ডের কাছাকাছি অথবা আপনার তার উপর আপনার নির্মাণ করা হয়, কনস্ট্রাক্ট করা হয় এবং মোটামুটি এটিকে একটা নির্দিষ্ট ডেপ পর্যন্ত আপনার সাঙ্ক করা হয়, ডোবানো হয় এবং দেন সেটাকে কংক্রিট দ্বারা ফিল করা হয়। আর যখনই কংক্রিট দ্বারা ফিল করা হয় তখন আলটিমেটলি এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার হিসেবে রূপান্তরিত হয়, পার্মানেন্ট স্ট্রাকচার একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে রূপান্তরিত হয়। এটি এখানে সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে। এখন চলুন আমরা কেইশনের বিভিন্ন কম্পোনেন্টের নাম এবং এর যে মেন মেকানিজম সেটি একটু বোঝার চেষ্টা করি। ধরুন আপনি কোনো একটা হাইড্রোলিক স্ট্রাকচারের ফাউন্ডেশন কোনো একটা নদীর মধ্যে করতে চাচ্ছেন, অথবা এ ধরনের কোনো কাজ হতে পারে। তো সেক্ষেত্রে আপনি নদীর মধ্যে ফাউন্ডেশনটা কিভাবে দেবেন? নদীর মধ্যে কি ফাউন্ডেশন দেওয়া সম্ভব? হ্যাঁ, এটার অ্যান্সারটা হলো সম্ভব। সেটা আপনার এই কেইশনে এই সুবিধাটা আপনাকে করে দেয়। আমরা যেটা করি, আমরা যে নির্দিষ্ট স্থানে আমাদের ফাউন্ডেশনটা করতে হবে সেখানে আমরা একটা স্টিলের কেইশন ওইখানে ক্রেনের সাহায্যে নিয়ে যাই। হ্যাঁ, যে এরকম একটা কেইশন হতে পারে, সেরকম একটা কেইশন আমরা সেখানে নিয়ে যেয়ে আমরা সেটাকে পানির মধ্যে ছেড়ে দিই। ছেড়ে দিলে কি হয়, কেইশনের বিষয়টা হলো কেইশনের মাথাটা কিন্তু একটা কাটিং এজ থাকে। তো যখন আপনি পানির মধ্যে ছেড়ে দিবেন সে পানির মধ্যে তো যাবেই, যাওয়ার পর কিছু সফট ক্লে লেয়ার থাকে যেগুলো সে প্রবেশ করে। কিছু কিন্তু অনেক ওয়েট থাকে, হ্যাঁ, নিজস্ব সেলফ ওয়েটে সে কিন্তু কিছু দূর পর্যন্ত মাটির মধ্যে সে প্রবেশ করতে পারে, ঠিক আছে। এবং যখন সে হার্ড কেলে পেয়ে যায় তখন কিন্তু হয়তো বা সে যেতে পারে না। ওকে, তো কেইশন এরকম যাওয়ার পর কী ধরনের ঘটনা ঘটতে পারে? আপনি কি করবেন, এখানে ফাউন্ডেশন দিবেন, কারণ আপনার তো মাটির একটা নির্দিষ্ট লেয়ারে যে ফাউন্ডেশন দিতে হবে, তাই না? তো এখানে আপনার দেখা যাচ্ছে আরও মাটি খনন করার প্রয়োজন, কারণ আপনি যে মাটি পেয়েছেন, ধরুন কথার কথা আমি যদি বলি এখানে, যে আপনি ধরুন এখানে আপনার এই কেইশনটা এই পর্যন্ত আছে, কথার কথা। আপনি যখন কেইশনটা প্রবেশ করেন সে মাটি থেকে ধরুন 5 ফিট 10 ফিট অথবা 15 ফিট নিচে চলে গেছে অটোমেটিক্যালি, কিন্তু আপনার ফাউন্ডেশন হবে আরও মনে করুন 10 ফিট নিচ থেকে শুরু হবে ফাউন্ডেশন। তাহলে কী করবেন আপনি, এই কেইশনটাকে আরও নিচের দিকে নামাইতে হবে, হতে পারে। অথবা হতে পারে যে না, 15 ফিট নিচে আপনার ফাউন্ডেশন শুরু করতে হতে পারে। হোয়াটএভার যেটাই হোক না কেন, মেন কনসেপ্টটা হলো যে আপনাকে ফাউন্ডেশন কিন্তু করতে হয় কোথা থেকে। এটা কিন্তু অনেকখানি পাইলের মতো। হ্যাঁ, পাইলে আমরা কি জানি, পাইলে আমরা জানি যে এরকম কতগুলো পাইল থাকে, তারপর আপনার মাটির নির্দিষ্ট লেয়ারে যে সে চলে যায়, উপরে আমার পাইলটা আসার পর এরকম 3-4টা পাইল আমাদের এরকম একত্রিত হয়, একটা তারপর আমরা একটা পাইল ক্যাপ দিই, তার উপর আমরা এখান থেকে একটা কলাম তুলি। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের একটা কলামে 4-5টা 7টা 10টা পাইল থাকতে পারে। তো এরকমই কিন্তু কেইশনও কিন্তু এই যে ধরুন কেইশন উপরে উঠে আসার পর, এইখানে আসার পর তারপরে কিন্তু আমরা এখানে তার মেন ফাউন্ডেশনটা মেন যে স্ট্রাকচার ইয়েটা সেটা কিন্তু আমরা শুরু করি। তার এর নিচে পর্যন্ত কিন্তু আমাদের সেই অন কাইন্ড অফ কেইশন সহ আমাদের কিন্তু একটা পাইলের মতো স্ট্রাকচার তৈরি করতে হয়। বুঝতে পারছি? আমি মনে হয় মেন বিষয়টা বোঝাতে পারছি। এখন আপনি মেকানিজমটা বুঝি, আমরা ইগনিশনটাকে কীভাবে সেফটিটা ইনশিওর করব। তো যখন আপনি এর মধ্যে যে কংক্রিটের স্ট্রাকচার দিবেন বা এখানে মাটি খনন করা শুরু করতে যাবেন, তখন আপনার কী করতে হবে, পানিটাকে উঠাইতে হবে না? এই পানি ওঠানোটা সব থেকে বেশি ঝামেলার কাজ তৈরি করবে আপনাকে, ঠিক আছে। যখনই আপনি এখান থেকে পানি ওঠানো শুরু করবেন, পাম্পিং করে পানিকে এদিক থেকে এদিকে বের করে দিবেন, তখন কি ঘটবে, তখন কিন্তু আপনার এইখানে শূন্য অবস্থা হয়ে যাবে, চারিপাশে পানি আছে, এই যে ওয়াটার লেভেল, আর এইখানে কিছু নাই। তাহলে কি আপনি চিন্তা করে দেবেন, এখান থেকে এটুকু যদি ইস হয় তাহলে গামা ইস, এইখানে কী পরিমাণে প্রেশার আসবে এটুকু ভাবতে পারতেছেন? এটা কিন্তু হিউজ পরিমাণে প্রেশার আসবে। তো এই প্রেশারে কিন্তু আপনার এমন হতে পারে কেইশনের যে ওয়েট সে না নিতে পেরে সে কিন্তু
আর অটোমেটিক্যালি আপনার বিউন্সি ফোর্সের কারণে উপরের দিকে উঠে চলে আসবে, ভেসে যাবে একেবারে বিউন্সির জন্য। ওকে, তো আমাদের কিন্তু তাহলে এখানে বোঝা যাচ্ছে যদি যেহেতু পানি এদিক দিয়ে ইনসার্ট করবে, ঠিক আছে, যেন সে এইখানে যে ওয়েট, সেই ওয়েটটা যেন ঠিক থাকে, পানিটা যেন ঢুকতে না পারে, এই জন্য আমার একটা বিউন্সির চেক দিতে হবে এর, ঠিক আছে। এবং তাছাড়া আরেকটা বিষয় হলো যে আপনার দেখা যাচ্ছে যে পানি প্রবেশই আপনি করতে দিবেন না, কারণ আপনার তো এখানে আপনি কী করবেন, এখানে একটা স্ট্রাকচার নির্মাণ করতে হবে উপরে, তাহলে আপনার এখানে কি কংক্রিট দ্বারা আপনি ফিল আপ করতে যাবেন, তো আপনি পানি দিলেন না, ঠিক আছে, বাট ইনিশিয়ালি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি এইখানে একটা বেস ভালো করে না দেন, তাহলে কিন্তু পানির চুয়ায় চুয়ায় আপনার সিপিএস হয়ে উপরের দিকে ওঠা শুরু করবে। তার মানে এখানে আপনার একটা সুন্দর একটা কংক্রিটের বেসও দিতে হবে, ঠিক আছে, এটা নির্দিষ্ট থিকনেসের। তার মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে আপনার কিন্তু একটা যে এই যে একদম কংক্রিট এবং যে স্টিলের যে কেশন, এই কেশনের মাঝে এখানে একটা কন্ট্যাক্ট সারফেসে আপনার একটা পাঞ্চিং শেয়ার হওয়ার প্রবণতা আছে, ঠিক আছে, মানে এই যে সারফেসগুলোর কথা বলতে, এই সারফেসে কিন্তু একটা পাঞ্চিং শেয়ার হওয়ার প্রবণতা আছে। তার মানে আপনাকে দুইটা চেক দিতে হবে, একটা হলো বিএনসির চেক দিতে হবে, আর একটা হলো পাঞ্চিং শেয়ার চেক দিতে হবে। এই দুইটা চেক দিয়ে আপনাকে ইনশিওর করতে হবে যে এই কেশনটা আপনার ঠিক আছে কিনা বা ওকে আছে কিনা। তো এই হলো মোটামুটি আমি বোঝাতে পারছি, আশা করি যে আপনাদের মেন মেকানিজমটা কি। এখন আমরা এই থিকনেস থেকে ডিটারমাইন কতটুকু থিকনেস দিতে হবে, এটাই হলো আমাদের ইনিশিয়াল এই ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের একটা ছোট ডিজাইন আর কি, ঠিক আছে। এইটি কতটুকু দিলে এর মধ্যে দিয়ে বিএনসি হবে না, এর মধ্যে দিয়ে আপনার এখানে পাঞ্চিং শেয়ার হবে না, স্ট্রাকচারটা স্টেবল থাকবে আর কি। এর উপর যত স্ট্রাকচার আপনি নির্মাণ করবেন, কংক্রিট কাস্টিং করবেন, ঢালাই দিবেন, সেটা কিন্তু স্টেবল থাকবে, ঠিক আছে। তাছাড়াও আপনি যদি এখানে ফাউন্ডেশন না দেন, এখানে তো যে আপনি যে স্যান্ড, সাধারণত আমরা স্যান্ড ট্যান্ড দ্বারা ফিল করি, তো সেগুলো যেন কোনোভাবে ভিতরে যদি পাঞ্চিং হয় তাহলে তো সেগুলো ধুয়ে চলে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলোই আমরা চেক দেবো। তো মোটামুটি কেশন আমাদের 3 রকমের, একটা হলো ওপেন কেশন, একটা বক্স কেশন, একটা নিউমেটিক কেশন। ওপেন কেশন হলো যেটা আর কি, যেটা আপনার উপরে একেবারে ফাঁকা, কোনো কিছু নাই, আর এইটাই ওপেন কেশন দেখলেন আপনারা, এইটাই ফিগার সেই ওপেন কেশনে। আর বক্স কেশন হলো মোটামুটি আপনার রেক্টেঙ্গুলারের মতো দেখতে। এখন এটা হতে পারে এরকম 1টা 2টা 3টা 4টা এরকম অনেকগুলো বক্স পর্যায়ক্রমে এরকম থাকতে পারে, ঠিক আছে। তো এরকম বক্সগুলো কিন্তু নিয়ে একেবারে ক্রেন দিয়ে সে জায়গা মতো আপনাকে ইনস্টল করতে হয়। এইভাবে আমরা বক্স কেশন। আর একটা ইম্পর্ট্যান্ট কেশন আছে, সেটা হলো নিউমেটিক কেশন। এই নিউমেটিক কেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কেশন, ঠিক আছে। অনেক সময় এরকম হয় যে আপনার সিতে, সমুদ্রের মধ্যে অনেক ডেপথ পর্যন্ত কিন্তু আপনার এই কাজ করতে হতে পারে, ঠিক আছে। তো যখন এরকম অনেক ডেপথ পর্যন্ত আপনারা এ ধরনের কাজ করবেন, তো সেইখানে কি আসলে ওইভাবে কাজ করা সম্ভব? এটা কিন্তু অনেকটা পসিবল না, তাই না। মোটামুটি এক্ষেত্রে ডেপথ আপনার একেবারে 50 থেকে 130 ফিট পর্যন্ত ডেপথ পানির নিচে হতে পারে। চিন্তা করুন, 50 থেকে 130 ফিট কিন্তু অনেক। তো যেটা বলতেছিলাম, এর মেন মেকানিজমটা বলি, এটা কিন্তু খুবই আপনার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত হতে হয়, অনেক স্কিল লেবারের এখানে প্রয়োজন হয়, কারণ তা না হলে অনেক স্কিল সুপারভিশনের প্রয়োজন হয়, না হলে কিন্তু অনেক জানমালের যে একটা নিরাপত্তা, সেটা কিন্তু ব্যাহত হতে পারে, ঠিক আছে। দেখুন এখানে কি হয়, এখানে আসলে দেখতে পাচ্ছেন এই কনসেপ্টের মতো, এই কনসেপ্টটাই এখানে যে আপনার কেশন দেখতে পাচ্ছেন, ওকে, ওটার লেভেল আছে, এইখানে আপনার একটা চেম্বার তৈরি করা হয়, ঠিক আছে। এটা হলো ওয়ার্ক চেম্বার বলে। এই চেম্বারের উপরে কিন্তু এগুলো কিন্তু কংক্রিট, ঠিক আছে। চেম্বার কিন্তু একটা মোটামুটি একটা ভালো আকারের একটা চেম্বার থাকে, যার মধ্যে আসলে মূলত ওয়ার্কাররা কাজ করবে, মানে মাটি খনন করে করে উপরে উঠাতে হবে, বুঝতে পারছি। এখানেও কিন্তু মাটি খনন করার প্রয়োজন ছিল, আর মাটি খনন করবো অটোমেটিক্যালি কাটিংয়ে যেহেতু আছে অটোমেটিক্যালি নেমে যেত। তো এখানে ওই রকম কাজ করার একটা ব্যবস্থা আছে, উপরে আপনার কংক্রিটের একটা স্তর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এটা কংক্রিটের একেবারে আড়াই, আর উপর থেকে পানি আপনার বের করে নেওয়া হয়েছে। তো এখন আপনি একটু ভাবুন যে এইখানে পানি যদি আবার প্রবেশ করা শুরু করে, তো আসলে এটাকে কন্ট্রোল করা কিন্তু খুবই টাফ, কারণ হিউজ পরিমাণে প্রেশার আছে কিন্তু এখানে, যেহেতু হাইট অনেক বেশি, হিউজ প্রেশার থাকবে। তো এখানে যেটা করা হয়, আপনার কম্প্রেসড এয়ার দেওয়া হয় এখানে, ঠিক আছে। একটা কম্প্রেসড এয়ার দেওয়া হয় যেন এই পানিটা এর মধ্যে প্রবেশ করতে না পারে, ঠিক আছে। এই জন্য একটা কম্প্রেসড এয়ার দেওয়া হয় এবং অনেক চাপে, অনেক প্রেশারে এই এয়ারটা দেওয়া হয়, দিয়ে এদিক থেকে দিয়ে এদিক থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে। এবং এখানে একটা অবশ্যই একটা সুন্দর আপনার এই অক্সিজেন কন্ডিশন বজায় রাখতে হবে, কারণ যেখানে ওয়ার্কারটা কাজ করবে এ তো পানির অনেক নিচে, ঠিক আছে। তাছাড়াও কিন্তু এখানে পানির অনেক প্রেশার থাকে। তো সব কিছু মিলে যেটা হয়, এখানে আসলে একটা ভালো প্রেশারের একটা এরিয়া, এটা যেখানে আসলে কমফোর্ট মানে স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। তো এক্ষেত্রে যেটা হয়, আপনারা দেখছেন মাঝখানে একটা অংশ, এটা হলো আপনার খুবই সুন্দর একটা অংশ, এখানে মই আছে এরকম, ঠিক
ঠিক আছে, মই অথবা লিফট, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাকেট আছে। তো যেটা হয় যে আপনার এখানে দেখছেন এয়ার লক, এখানেও কতগুলো লক আছে এরকম, ঠিক আছে। তো এখানে আছে এয়ার লক, এখানে যেটা হয় যে এখানে আপনার ইনিশিয়ালি আপনার ওয়ার্কারদের এখানে রাখতে হয়, রেখে তাদেরকে আপনার ওই প্রেশার, এখানে যে প্রেশার থাকতে পারে সেই প্রেশার এখানে আপনার ওয়ার্কারদের শরীরে সহ্য ক্ষমতা পর্যন্ত নিয়ে আসতে হয় ধীরে ধীরে, একদিনে না কিন্তু 2 দিনে না, এরকম ধীরে ধীরে নিয়ে আসার পর তাদেরকে যখন তারা সহ্য হয়ে যায়, তারা যখন একেবারে কমফোর্ট হয়ে যায় ওই মানে ইয়ের সাথে, যে প্রেশার এখানে থাকবে তার সাথে যদি একেবারে অ্যাডজাস্ট করতে পারে, তখন তাদেরকে আস্তে আস্তে মই দিয়ে অথবা লিফটের সাথে নিচে নামিয়ে দেয়। তারা কাজ করে, বেশিক্ষণ কাজ করতে পারে না, 3-4 ঘন্টা কাজ করে তারা আবার মাটি খনন করে এই বাকেটের সাহায্যে উপরে উঠে আবার বাইরে কিন্তু আবার ফেলে দেয় আর কি। এইভাবে আর কি এইখানে কাজ মূলত করা হয়। তো বুঝতেই পারতেছেন কোনো একটা বিষয়ের ব্যত্যয় ঘটলে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হতে পারে, এই জন্য এইগুলো কিন্তু অনেক মনিটরিংয়ের বিষয় থাকে। তো যাই হোক, এই হলো মোটামুটি 3 ধরনের কেশন নিয়ে বেসিক কথাবার্তা। এখন আমরা চলুন একটা ম্যাথ দেখব। ম্যাথ দেখার জন্য আমরা আসলে প্র্যাকটিক্যালি এই থিকনেসটাকে ডিজাইন করবো, ঠিক আছে। তো তার জন্য আমাদের কংক্রিটের সিলের যে কোনো ওপেন কেশনের ক্ষেত্রে থিকনেস হলো T=1.18 RI। আর আই বলতে সবসময় মনে রাখবেন ইনসাইড, আর আর আউট, কারণ এখানে কিন্তু দুইটা, একটা কাটিং এজ সহ আর একটা কাটিং এজ মানে সরি কাটিং এজ বলতেছি, এই যে আপনার যে কেশন ওয়াল, সেই কেশন ওয়াল সহ একটা, আর কেশন ওয়ালের সারা ভিতরে একটা অংশ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে RI ইনসাইড Q/FC সার্কুলারের ক্ষেত্রে, আর যদি রেক্টেঙ্গুলার হয় মানে এই ধরনের হয় তাহলে এই ধরনের সূত্র, ঠিক আছে, Q/FC 1+ এরকম। এখানে দেখতে পাচ্ছেন RI বলতে হলো ইনসাইড আপনার রেডিয়াস অফ সার্কুলার কেশন, Q = ইউনিট বিয়ারিং প্রেশার অ্যাট দ্য বেজ অফ দ্য কেশন। এই কেশনের বেজে, এই কেশনের যে বেজ, এই বেজে হলো ইউনিট বিয়ারিং প্রেশার। এটা সূত্র হলো H∑W - T∑C। H∑W, H হলো হাইট, এই যে এই হাইটটা দেখতে পাচ্ছেন কোন একটা ওয়াটার লেভেল থেকে যতটুকু আপনার একদম কাটিং এ যে নিচ পর্যন্ত আছে সেটা হলো H। আরেকটা H আছে, সেটা হলো যে এই আপনার ইসের H, যেটা কেশনের হাইট। ওকে, একটা হলো ওয়াটার লেভেল পর্যন্ত, একটা হলো কেশনের হাইট। তো এই দুটো কিন্তু ডিফারেন্ট আছে, ওটা অবশ্যই মনে রাখবেন। তো H∑W মানে T হলো থিকনেস, থিকনেস হলো এই যে এই থিকনেস, এটা হলো থিকনেস, আর গামা সি হলো কংক্রিটের ইউনিট ওয়েট, ঠিক আছে। তো আমরা গামা সি তো জানি, কংক্রিটের ইয়ের আপনার সয়েল ওয়াটারের ইউনিট ওয়েট, সেগুলো আমরা বসাই দিব। বসাই দিলে কিউ পাবো, কিউ বসালে এফসি হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখছি এলাবল কংক্রিট ফ্র্যাকচার স্ট্রেস, যেটা 0.1 থেকে 0.2 এফএমসি। এফএমসি আপনার জানা থাকবে, কংক্রিটের ইউনিট ওয়েট স্ট্রেস, সেই স্ট্রেস দিয়ে আমরা কিন্তু 0.1 0.2 দিয়ে গুণ করলে আমরা 0.1 দিয়ে করতে পারেন, সেটা করে এফসির মানটা পেয়ে যাই। তো এইভাবে আমরা থিকনেসটা ডিটারমাইন করব। থিকনেসটা ডিটারমাইন করার পর থিকনেসটা ঠিক আছে কিনা সেটা চেক দিতে হবে। ডিজাইন তো বুঝতেই পারছো, ডিজাইনারের কাজই হলো যে কোনো একটা কিছু ধরা, তারপরে সেটাকে আবার করা, মানে ইনিশিয়ালি এটা থিকনেসটাকে একটা ডিটারমাইন করে নেওয়া। এবার সেটা দেখতে হবে চেক দিয়ে ঠিক আছে কিনা। এবার চেক ফর পাঞ্চিং শেয়ার, পাঞ্চিংয়ে আমরা চেক দিব এই থিকনেস দ্বারা। সেটার ক্ষেত্রে ভি হলো শেয়ার, পাঞ্চিং শেয়ার, এটা হলো AI H∑W। AI হলো এরিয়া, তো বুঝতেই পারতেছেন, H∑W মাইনাস AIT∑C/PIT। এটা দেখে মনে হচ্ছে অনেক কিছু, আসলে কেমন কিছুই না। এই AI H∑W এইচটা কি একটু খেয়াল করবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। H∑W এটা হলো আপনার এই যে আপনার যে আপওয়ার্ড যে প্রেশারটা দিচ্ছে, কারণ এখান থেকে ওয়াটার এসে এরকম প্রবেশ করতে চাচ্ছে, তাহলে সে একটা আপওয়ার্ড প্রেশার দিবে না, সেই প্রেশারটা আমি এখানে বেসিক্যালি বের করার চেষ্টা করি। প্রেশারটা কত, সেই প্রেশারটাই এখানে লেখা হয়েছে। গামা-ডাব্লু কি একটু খেয়াল করুন, গামা-ডাব্লু গামা-ডাব্লুর সাথে যখন এইচ গুণ করবেন তখন কী হবে, সেটা হলো প্রেশার হবে, তাকে এরিয়া দ্বারা গুণ করলে কী হবে, ফোর্স হবে। আমি ফোর্সটা বের করতে যাচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে গামা-ডাব্লু এইচ গামা-ডাব্লু, এবং তারা যদি আমি এরিয়া দ্বারা গুণ করি, যে এরিয়া দেশে আসলে যাচ্ছে, হ্যাঁ, সেই এরিয়ার দ্বারা যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাব যে তার মানে এটা আসলে সেকশনের উপর ডিপেন্ড করে এরিয়া কতটুকু হবে না হবে, ইনসাইড আউটসাইড, অনেক কিছু আমরা একটা অঙ্ক দেখবো, বুঝবেন তাহলে, ঠিক আছে। তো আমি যদি এই আপনার সার্কুলার কেশনের ক্ষেত্রে বলি, তাহলে বোঝা যাচ্ছে সার্কুলার কেশনের এরিয়া লই যেটা, এই যে একেবারে টোটাল এরিয়াটা নিব আমি, ঠিক আছে, পাই আর স্কোয়ার, জাস্ট পাই আর স্কোয়ার এরিয়া নিব। এটার ক্ষেত্রে যখন আপনার এটা এইভাবেও আপনার প্রেশার চিন্তা করুন, এইভাবে তো আসে, তাই না। তা আপনি এইটাকে উঠাই নিয়ে চলে যেতে যাবে, তাহলে কী হবে, এর নিচ থেকে এরকম এতটুকু ফোর্স আসবে, আর উপর থেকে কংক্রিট তাকে অতটুকু ফোর্স দিয়ে রেজিস্ট করবে। তা সেই জন্য আপনার T∑C একই জিনিস, টি হলো তার পুরুত্ব
আর গামা সি, তাহলে এইটি গামা সি, এটা করলে আমরা এখান থেকে তার এরিয়া পাবো। তো এইটাও পাই আর স্কোয়ার, কংক্রিটের ক্ষেত্রে পাই আর স্কোয়ার হবে। আর যদি আমরা শেয়ার স্ট্রেস বের করতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পিআইটি দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে। পি হলো আপনার ইনসাইড পেরিমিটার অফ কেশন, কেশনের যে ইনসাইড পেরিমিটার সেটা পেরিমিটার দ্বারা আমাদের ভাগ দিতে হবে। তাইলে আমাদের, কারণ আমার তো শেয়ার প্লেনটা চিন্তা করতে হবে এখন, ঠিক আছে, ইনসাইড পেরিমিটার, কারণ পেরেন্ট শেয়ারটা হচ্ছে কি এই যে প্লেন ধরে জাস্ট এই জায়গাগুলো ধরে, এই জায়গা দিয়ে হচ্ছে, তাই না? তাহলে এই জায়গাগুলোর আমরা দেখতে হবে যে তার কতটুকু এরিয়া পাচ্ছে সে, ঠিক আছে। তাহলে পিআই, আর যেহেতু কংক্রিটের থিকনেস যদি হয়, হ্যাঁ, 3Dতে চিন্তা করুন 3Dতে, ঠিক আছে। এই যে মনে করুন আমার মার্কারের এই এই লাল অংশটুকু, ঠিক আছে, এটা হলো কংক্রিট, ঠিক আছে। এই যে এরকম চিন্তা করুন, এটা হলো কংক্রিট, আর এদিক থেকে আপনার অর্ডার এরকম ফোর্স দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমার হলো পেরিমিটার হলো এতটুকু, আর তার হলো থিকনেস কংক্রিটের, এটা হলো এই আপনার এই পাঞ্চিং এরিয়া। ওকে, তো এই পাঞ্চিং এরিয়া আমি এই যে দেখতে পাচ্ছেন এটা নিলাম। এরপরে ইনসাইডটা অবশ্যই, আর এই সার্কুলারের ক্ষেত্রে কি একটু এগুলো জাস্ট নর্মাল যে ইয়ের হিসাব কিতাব, নর্মাল ম্যাথ। এরপর ভিউ এর মান আমরা জানি যে এটা যদি আমাদের পাঞ্চিং শেয়ার হয়, তা কতটুকু শেয়ার কংক্রিট নিতে পারে, তার অ্যালাউবল কতটুকু সেটা আমরা জানি। তো সেই সূত্র আমরা ইউজ করলাম, নর্মাল জিনিস, এসআই হলে এপিএস হলে কত হবে 5.85, এটাই বসালাম। আর এখান থেকে কিন্তু অবশ্যই এই ভি আর এই ভি দিয়ে চেক দিয়ে দেখবো আমাদের কোনটা আমাদের মানে অ্যালাউবলটা বেশি না এটা বেশি। যদি অ্যালাউবলটা আমাদের রেজিস্ট করার ক্ষমতা বেশি থাকে আর এটা কম হয় তাহলে তো ভালো, আর না হলে তো আমাদের চেক দিতে হবে, থিকনেস বাড়াইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন এফ ইউ, এবার যদি চেক ফর বিএনসির ক্ষেত্রে বলি, তাহলে এফ ইউ হলো আমাদের যে ফোর্সটা আপনার আপওয়ার্ড দিচ্ছে, এই যে আপওয়ার্ড কতটুকু দিচ্ছে আমার সেটা, হ্যাঁ। আর এই বিয়ন্সি আর কি, আর এফডিটা হলো আমার উপর থেকে কতটুকু আসছে। তো উপর নিচ থেকে যাচ্ছে হলো পায়ার স্কোয়ার এইচ গামাটা, আগের মতোই সেম জিনিস। আর উপর থেকে যেটা দিচ্ছে সেটা হলো কংক্রিটের ওয়েট আছে, তারপর আমার যে ইয়ে আছে আপনার কেশনের ওয়েট আছে, যে কেশন, তারপরে যে এখানে সিল আছে, সিল মানে যেটা এই যে পুরুত্বটা কংক্রিটটা, এটা কেশন, এটা হ্যাঁ। এবং আরেকটা আছে হলো আপনার এই যে স্ক্রিন ফ্রিকশন, এখানে একটা স্ক্রিন ফ্রিকশন থাকে, ঠিক আছে। যদিও এখানে মানটা ওইভাবে চিন্তা করা হচ্ছে না, এটাকে নেগলিজিবলই ধরা হচ্ছে, আমরা সেফ সাইডে থাকার জন্য নেগলিজিবল ধরতে পারি। তো এইভাবে আমরা এই মানগুলো বের করবো, এই মানগুলো বের করে যোগ করে দেখবো যে এটা বেশি না এটা বেশি। এবার চিন্তা করে দেখুন বিয়ন্স যদি বেশি হয়, এদিক উপর যদি বেশি হয়, নিচ থেকে উপর ডাউনওয়ার্ড যদি কম হয়, তাহলে কী হবে, এটা বাসায় নিয়ে যাবে, তাহলে কী হবে, থিকনেসকে বাড়াইতে হবে, ঠিক আছে। আর যদি এরকম না হয়, যদি না হয় যে না উপরটা বেশি নিচেরটা কম, তাহলে তো সেভ আছে, সেটাই হয়েছে। দেখেন এফডি থেকে সেভ, আর এফইউ এফডি থেকে বড় নট সেভ। আর যখন নট সেভ হবে তখন আসলে কতটুকু থিকনেসকে ইনক্রিজ করা, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। কতটুকু থিকনেসকে আপনি বাড়াইলে সেটাকে মিটিগেট করা সম্ভব, সেটাই লেখা হয়েছে। এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর আগের যে থিকনেস পেয়েছিলেন তার সাথে কতটুকু বাড়ালে, এটা শুধুমাত্র বাড়তি থিকনেস ডেল কিন্তু, হ্যাঁ। তাহলে এফইউ মাইনাস এফডি বাই হলো ওই যে ইয়ে দ্বারা ভাগ করে দিলেন আপনি, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজে আমরা চেক দিতে পারি। এবার আমরা একটা অঙ্ক দেখি, এই যে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন এটাই সেই অঙ্ক। দেখুন অঙ্কটি হলো যেটা বলা হচ্ছে সেটা হলো যে এই হলো আপনার আউটার ডায়ামিটার, মানে কেশনের এই পাশ থেকে এই পাশ, সেটা হলো আপনার 20 ফিট, মাঝের অংশ হলো 15 ফিট। তারপরে বোঝা যাচ্ছে কেশনের থিকনেস অনেক বেশি। তারপরে হলো এখান থেকে এইটুকু হলো 10 ফিট, আপ থেকে ওয়াটার লেভেল, তারপর 30 ফিট, তারপর 15 ফিট। তাহলে আমার টোটাল এইজটা কত, 30 আর 15 45। আর যদি কিশনের হাইট বলি তাহলে 15, 30 আর হলো 10, ঠিক আছে। কিশনের হাইট কিন্তু আপনার এই যে এখানে আসবে, এই যে যখন কিশনের আপনি ডাব্লু বের করবেন তখন কিন্তু আপনার কিশনের হাইট দিয়ে কাজ করতে হবে এইখানে, ওকে। এই হাইটটা তখন আসবে আপনার 15, 30 আর 15, 45 আর 10, 55, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় দেওয়া আছে সফট স্কেলে সিইউ, আনড্রেইনড কন্ডিশন এটা করা হয়েছে, বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনি 650 পাউন্ড পার, যাই হোক। এরপরে দেখুন আমার মেন অঙ্কটা, ওই যে টি সূত্রটা বসাবো 1.18 RIQ/FC। আর আই এর মানটা তো বোঝা যাচ্ছে 15, যেহেতু ডায়া তাহলে 15/2 হলো আপনার রেডিয়াস। এবার কিউ এর মান বসালো, কিউ এর মান ওই যে আমাদের সূত্র জানা থাকার কথা, এইচ গামা ডাব্লু মানে টি গামা সি। তো এইচ গামা ডাব্লু, এইচ হলো হাইট, এই যে 45, 30 আর 15, এইচ গামা ডাব্লু 62.4, যদি এটা এফপিএস ইউনিটে তার জন্য 62.4, আর গামা সি হলো 150 ইন্টু টি থিকনেস, ঠিক আছে। আচ্ছা, টি তো আননোন, এই জন্য এরকম রেখে দেওয়া হলো। এফসির মান 0.19 প্রেমসি, এফ প্রেমসি 3000 ধরা হলো।
তো এরপরে 300 হয়ে গেল, 300 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এটাকে আমরা পাউন্ড ফিটে নিলাম, কারণ এখানে ফিটে ইউজ করতে হবে না, মানে সরাটাগুলো ফিটে আছে এই হিসেবে। তো এইভাবে আমরা কিউ এর মান বসালাম, এফসির মানগুলো বসালাম। এখান থেকে কিন্তু টির ভ্যালুটা আমাদের আননোন থাকবে, আর এটা কিন্তু ইকুয়েশন আপনাকে সলভ করতে হবে, কারণ একটা এরকম একটা ইকুয়েশন হবে সেকেন্ড ডিগ্রি, সেখান থেকে টির মান এটাও পাবেন, টির মান একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এবার হলো চেকিংয়ে যায়, টির মান ধরা হয়ে গেলো, চেকিংয়ে যাবো। চেকিংয়ে যাওয়ার পর এখানে মনে রাখতে হবে ভির মান, যে সূত্রটা বলছিলাম যে পাই আর স্কোয়ার, এইচ গামা ডবল মাইনাস টি গামা সি টু, আর নিচে হলো আপনার যেহেতু শেয়ার এই যে হচ্ছে, ঠিক আছে, পাঞ্চিং এরিয়া এটা, ঠিক আছে। তো সেটা বসানোর পর সবগুলো মান আগে যেভাবে হয়েছে বসানোর পর এবার দেখবো অ্যালাউয়েবল কত, 2 এফপিএস ইউনিট, তাই এবার এটা থেকে এটা বড় আছে, তার মানে শেয়ারে সে ওকে আছে, পাঞ্চিং হবে না। এবার আসে আমরা যখন আমরা বিয়ন্সি চেকে যাবো আর কি, যে বিয়ন্সি চেকের ক্ষেত্রে আমাদের এফইউ বের করবো। এফইউ যে পাই আর স্কোয়ার, সার্কুলার যেহেতু এটা লিখলাম, আর স্কোয়ার লিখলাম, আর স্কোয়ার। এখন দেখুন আর নট কিন্তু আপনার আসছে কি, এটা কিন্তু 10 আসছে। কারণটা কি, কারণ আপনি হলো যে ওয়াটারটা আপনার একটু ভালো করে বোঝার বিষয় আছে এখানে, ঠিক আছে। এটা ওয়াটারটা কিন্তু আপনার এইভাবে আসছে, ঠিক আছে, ওয়াটারটা কিন্তু এইভাবে আপনার প্রবেশ করতে হবে। তার মানে আপনি কিন্তু এরিয়া এই মাঝেরটুকু নিলে কিন্তু আপনার হবে না, কিন্তু এই কেশন সহ এরকম উঠায় নিয়ে যাবে। বোঝার চেষ্টা করুন ভালো করে, ঠিক আছে। ওয়াটারটা কিন্তু এইভাবে এরকম উঠায় নিয়ে যাবে, টোটাল স্টিকটা তো উঠায় নিয়ে যাবে। তার মানে আপনার এখান থেকে এতটুকু নিতে হবে, ওকে। ভিতরের এরিয়া নিলে কিন্তু হবে না। তো এইভাবে আপনি এফইউ বের করলেন, এফইউ একটা মান আসলো। এবার এফডিতে যান, এফডিতে গেলে আপনার আসতেছে প্রথম কেশন, তারপরে হলো আপনার আসতেছে হলো যে আপনার যে সিলটা আছে, মানে যে কংক্রিটের এটা দিলেন সেটা। তো কেশনের ক্ষেত্রে পায়ের আর নট ইস কেশন কতটুকু, এই বাইরের আর ভিতরেরটা বাদ দিলেই আপনি কেশনেরটা পাবেন। তারপর গামাসি ইন্টু হলো 55। 55টা কেন হলো, 55টা হলো এই কারণে যে আপনার এইখানে যে আপনার যে হাইটটা আছে, এই হাইটটা হলো 10, 30 আর হলো 15, এই হলো 55 হলো, ঠিক আছে। আর এখানে কেশনটা বেসিক্যালি বোঝানো হয়েছে, কেশনটা আপনার ইউজ করা হয়েছে কংক্রিটের, দ্যাটস ওয়াই গামা সি ইউজ করছে, ঠিক আছে। যাই হোক, সেটা হতে পারে, বিষয় না। তো এইভাবে আপনি এটা দেখলেন। এরপরে দেখুন এইখানে একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার হলো এই যে এই জায়গাটা, এটা বোঝার আছে। এখানে যে থিকনেস আপনি টি নিলেন, টি, কিন্তু এখানে যখন আপনি ক্যালকুলেশনে যাবেন তখন আপনি একটু ভাবুন তো, যে আপনার যখন এখানে আপনার বায়োন্সি আসছে আর ডাউনওয়ার্ড দিচ্ছে, তখন কিন্তু আসলে আপনার এই থিকনেসের এই টোটালটা নেওয়া হয় না, ঠিক আছে। আপনার যদি টোটাল থিকনেসটা পাওয়া গেল, এই থিকনেসের কিন্তু টোটালটা এখানে ক্যালকুলেশন করা হয় না। এখানে ক্যালকুলেশন করা হয় যে মোটামুটি থিকনেসের মানে কাটিং এজের এই পর্যন্ত আর কি। তো এই জন্য একটু কমায় নেওয়া হয়, আরও সেফ সাইড, অনেক সেভের জন্য এটা করা হয়। এটা মোটামুটি দেখুন 2.5 না নিয়ে মোটামুটি 1 মতো নিতে হবে, ঠিক আছে। আপনি 2.5 নিলেও হবে, অঙ্ক হবে না এটা না, কিন্তু কম নিলে ভালো, কারণ এখানে যেহেতু কাটিং এজ আছে, দ্যাটস ওয়াই এখানে আসলে উপর থেকে একটু কনসিডার করতে হয়, ঠিক আছে। তো সেই জন্য এটা করা হয়েছে। এটা করার পর এটা আপনি দিলেন, দেওয়ার পর যোগ করলেন, যোগ করার পর এটা থেকে এটা যেহেতু আপনার কম আছে, এটা বেশি, এফডিটা বেশি, এটা কম, তো সেফ আছে। এইভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের ম্যাথ যদি আসে আমরা খুব সহজে কিন্তু সলভ করতে পারবো। তো আশা করি কেশন ফাউন্ডেশনের বিষয়টা কী এবং কীভাবে মোটামুটি নর্মাল একটা অঙ্ককে সলভ করা যেতে পারে সেটা আপনাদেরকে দেখালাম, আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলতে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।